চতুরঙ্গের আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। ডিবিসি নিউজের আয়োজন চতুরঙ্গ সাজানো হয়েছে সংস্কৃতি অঙ্গনের বহু গুণীজনের জীবনের রঙিন গল্প নিয়ে। সপ্তাহের এই দিনটিতে আমরা হাজির হই এমন মানুষদের সাথে নিয়ে যাদের বর্ণাঢ্য জীবনের নানা দিক আমাদের উজ্জীবিত করে উজ্জীবিত। আপনাদের সাথে আমি আছি সৌরভ আপ্পা। সম্প্রতি আমরা হারিয়েছি সঙ্গীত অঙ্গনের গুণী দুই শিল্পী শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েলকে। আজ চতুরঙ্গ সাজানো হয়েছে তাদের স্মরণ করেই। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী পলাশ নূর ও তাসনিম মানিকা। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আজকের এই আয়োজনটি যেহেতু আমাদের দুই গুণী শিল্পীর স্মরণ করে এবং আপনাদের দুজনের সাথেই তাদের ব্যক্তিগত পরিচয় ছিল, যেহেতু দুজনেই সঙ্গীত শিল্পী, তাদের সাথে নানান কাজের অভিজ্ঞতাও আছে। পলাশ ভাই, প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি তো সঙ্গীত শিল্পী হিসাবে যেমন সঞ্চালক হিসেবেও দুভাবেই শাফিন ভাইয়ের সান্নিধ্য পেয়েছেন এবং আপনার সুরে তিনি গানও গেয়েছেন। শাফিন ভাইয়ের এই চলে যাওয়াটা বা জুয়েল ভাইদের চলে যাওয়াটা কিভাবে দেখছেন? থ্যাংক ইউ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। শাফিন ভাই একটু আগে যেই তথ্যচিত্রটা আমরা দেখছিলাম বা একটা গানের একটা অংশ দেখলাম যে হৃদয়ে থাকবে চিরদিন, এরকম একটা কথা ছিল গানটা। আসলে ওনার হৃদয়ে থাকবেন। আসলে কিছু কিছু চলে যাওয়া আসলে মেনে ওটা খুব কষ্টকর আসলে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একই দিনে দুজনে জানা যায়, এটা আসলে আমাদের জন্য অনেক বড় বার্ডেন আসলে। আর একটা তো কথা আছে, লেজেন্ড নেভার ডাইজ আসলে, এবং কিংবদন্তিরা তাদের কর্মযোগ্যের মাধ্যমে বেঁচে থাকেন। আমি আসলে ওই জায়গাটা নিজেকে চিন্তা করতে চাই না যে ওনারা নেই আসলে। যেমন এবি যখন চলে যায় তখনও খুব মর্মাহত হয়েছিলাম, এবং শাফিন ভাই, জুয়েল ভাই দুজনের সাথে আমার সম্পর্কটা একেবারেই বড় ভাই ছোটো ভাইয়ের মতো ছিল। আমাকে তুই করে বলতেন। তো এটা আসলে আমি চাই না আসলে যাকে নিজে কল্পনা করতে যে ওনারা নেই আসলে। অবশ্যই সেই যন্ত্রণা নিয়েই তো আমাদের এগিয়ে যেতে হয়। শোক তো থাকবেই জীবনে, আর ছায়া হারানোর যে শোক এ তো নিশ্চয়ই অনেক বেশি। আপনার সুরে তো শাফিন ভাই গানও গেয়েছেন, সে সময় রেকর্ডিং এর কোনো অভিজ্ঞতা যদি জানাতেন। হ্যাঁ, মানে শাফিন ভাইয়ের ব্যাপারে তো আসলে অনেক কিছু বলতে হয়। আর একটা ব্যাপারে একটু খুবই লক্ষণীয় বিষয় ছিল, সে খুব পারফেকশনে কাজ করতেন আসলে, কোনো কিছু ছাড় দিতেন না। তো ওই যে 9 সালের কথা, আমার টিউনি একটি অ্যালবাম বেরিয়েছিল, প্রাচীন নাম, যেখানে আসলে ভেরিয়াস আর্টিস্ট নিয়ে হয়েছিল আসলে। শাফিন ভাইয়ের গান ছিল, পার্থদার গান ছিল, ফাহমিদার গান ছিল। তো শাফিন ভাইয়ের জন্য যখন গানটা করছিলাম তখন আসলে খুব নার্ভাস ছিলাম, কারণ একজন লেজেন্ডের জন্য গান করছি, গানটা তার মতন হতে হবে, এই একটা চিন্তা ছিল মাথায়। তো আমি একটি সাদামাটা একটা টিউন নিয়ে গেলাম তার কাছে আর কি, এবং লেখাটা ছিল রবিউল ইসলাম জীবনের। গানটার টাইটেল ছিল মেঘের মেয়ে। তো উনি প্রথমে দেখার পরে উনি দেখলেন যে আমি খুব নার্ভাস আর কি, আমি আসলে ইজি হতে পারছি না। তো উনি আসলে আমাকে বল, খুব সুন্দর গান হয়েছে, এটা বলতে আসলে আমাকে ইজি করে ফেললেন আসলে, এটা আমি পরে বুঝতে পেরেছি। তারপর উনি গানের কিছু কর্ড প্রোগ্রেশন চেঞ্জ করতে বললেন, যে গানটা তুমি এভাবে করেছো, এই কয়েকটা কর্ড তুমি দেখো সুরটা কীরকম হয়। তো আমি হোমওয়ার্কটা নিয়ে বাসায় চলে আসি, এবং এই কর্ডগুলো যখন প্রয়োগ করলাম, ইউজ করার পরে দেখলাম যে গানটা আসলেই অন্যরকম হয়ে গেল। দিস ইজ শাফিন ভাই আসলে, যে উনি আসলে অনেক উদার ছিলেন। উনি সব কিছুর ইনপুট বা ওনার যে ইনপুটটা দিয়েই আসলে জিনিসকে গ্লোরিফাই করতে পারতেন আসলে। এবং গানটা পরের দিকে এত সুন্দর একটি গানে দাঁড়ালো, এবং এর পুরো ক্রেডিটটা আসলে শাফিন ভাইয়ের জন্য আসলে হয়েছে। গানটা সুন্দর হয়েছিল আসলে। অবশ্যই, কারণ তাদের যে সুরের জ্ঞান বা যে দক্ষতা, আসলে যে কথাগুলো বললেন, সিম্পল কিছু কর্ড চেঞ্জ করে কিন্তু তারা পুরো সুরের আবহটা পরিবর্তন করে ফেলতে পারতেন। এবং মাইলসে যেই প্রভাবটা আমরা দেখি, অসাধারণ একটি ব্যান্ড। আনিকা, আপনার সাথে কথা বলতে যাচ্ছিলাম এবার শাফিন ভাইদের সাথে, জুয়েল ভাইদের সাথে আপনারও তো অনেক স্মৃতি আছে, বিশেষ করে একই শোয়ে পারফর্ম করার এবং এরকম অনেক কিছু। শাফিন ভাইকে কিভাবে দেখেছেন বা কোনো স্মৃতি যদি আমাদের জানাতেন। প্রথমত বলবো যে আসলে যে দুটো মানুষের নাম নিয়েছেন, ওনাদেরকে নিয়ে কথা বলার মতনও আসলে যোগ্যতাটা আমার হয়নি। আমি খুবই ছোট মানুষ, এবং আমি বলবো যে ওনাদেরকে দেখেই, ওনাদের গান কিন্তু কভার করেই আমার জার্নি শুরু হয়েছে মিউজিক্যালি, এবং এখনও আমি তাই করি, আমি ওনাদের গানই কভার করি অন স্টেজ। তো যেটা হয় যে কিছুদিন আগেও আমার কাছে, আমি বলবো যে বেশ যখন আমাদের ইভেন্টসের সময়টা চলছিল, মৌসুমটা যখন চলছিল, আমরা শাফিন ভাইয়ের কিন্তু মোস্টলি একই ভেন্যুতে শো করতো। আমি আগে পারফর্ম করতাম, এরপরে ওনারা উঠতো। তো যেটা সবচেয়ে মানে অবাক লাগতো, যে হয় না যে আমরা যখন পারফর্ম করতাম 1-1.5 ঘন্টা পরে কিন্তু আমরা হাঁপিয়ে পড়ি, যে আর পারি না। কিন্তু আমি এমনও দেখেছি উনি 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টা পারফর্ম করছে একটানা, মানে এত বিউটিফুলি, এত স্পন্টেনিয়াসলি, ওইটা আসলে দেখার মতন। এবং উনি, আমি বলবো যে আমি তখন আমার যে লাইন আপ টিম মেম্বারদের আছে ওদেরকে সবসময় বলতাম যে দেখো উনি কীভাবে করে সব মেম্বার্সদেরকে কীভাবে করে বিল্ড আপ করেছে, এবং তারা কত সুন্দর বাজাচ্ছে, কত প্র্যাকটিস করার পর আসলে এই জিনিসটা হয়েছে। উনি যেটা কথা বলে পলাশ ভাইয়া, যে পারফেকশনিস্ট, আমরা আসলে শাফিন ভাইয়ের পরের নামটাই আমার কাছে মনে হয় যে ব্র্যাকেটে পারফেকশনিস্টই আসবে। এবং
একটা আর্টিস্ট কিভাবে স্টেজে প্রেজেন্টেশন দিবে, কিভাবে প্রেজেন্ট করবে নিজেকে, এই জিনিসটা আসলে আমরা ওনার কাছ থেকে শিখেছি। অবশ্যই। আর যেটা বলছিলেন যে এনার্জেটিক পারফরমেন্সের ব্যাপারটা, এবং তার লাইফস্টাইলও কিন্তু অনেকটাই গোছানো ছিল এবং স্বাস্থ্য সচেতন এবং প্রচণ্ড ফিট ছিলেন শেষ পর্যন্ত একদম। এই জন্যই হয়তো তার চলে যাওয়াটা আসলে একটু অবিশ্বাস্য আমাদের কাছে। এটা মেনে নেওয়ার মতনই না, মানে এটা আমাদের কাছে খুব অবাক লেগেছে, কারণ এত ফিটনেস ফ্রিক একটা পার্সন ছিল, উনি খাবার দাবার প্রতি এত বেশি সচেতন ছিল। তো এটা না প্রথমত আমি মেনে নিতেই পারিনি যেটা কিভাবে সম্ভব, কারণ আমরা আমাদের লাইফস্টাইলে এত গোছানো না, মানে স্পেশালি খাবার দাবারের দিক থেকে কিন্তু আমরা অতটা নিয়ম মানি না। বাট উনি যেভাবে করে নিয়ম মেনে চলতো, মানে এটা আসলে খুব শকিং একটা নিউজ আমাদের জন্য। শাফিন ভাই, সরি টু ইন্টারাপ্ট, শাফিন ভাইয়ের ব্যাপারে যেটা বলেছি, একটা বর্ন রকস্টার। আসলে একটা রকস্টারের অনেকগুলো অ্যাট্রিবিউট থাকে, অনেকগুলো ফিচার্স থাকে। পারফেকশন তো একটা ব্যাপার, অনেক গুছিয়ে বললো খুব সুন্দর করে। শাফিন ভাইকে ডে ওয়ান যেরকম দেখেছি, ওনার ইন্তেকালের আগ পর্যন্ত ওনাকে চোখ বন্ধ করলে ওই রকমই শাফিন ভাইকে দেখি। আসলে উনি সবসময় ক্যারি করে গেছেন ওনার স্টাইল, ওনার পার্সোনালিটি। এটা আসলে খুব ইউনিক একটা বিষয়। আমাদের মধ্যে এই জিনিসটা অনেক শিক্ষণীয় একটা বিষয়, যে একটা রকস্টার একটা পুরো লাইফটাকে এত সুন্দরভাবে ক্যারি করে নিয়ে গেছে শেষ পর্যন্ত, যে আমার মনে কোনো ফ্ল নাই আসলে, ফ্ললেস একটা পার্সোনালিটি ছিল আসলে। একটা এক্সাম্পল আমাদের জন্য। এক্স্যাক্টলি। না, অবশ্যই অবশ্যই। বলবে যেহেতু শাফিন ভাইয়ের প্রসঙ্গই এসেছে, আপনার সুরে শাফিন ভাই যে গানটা গেয়েছিলেন, আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে যদি শোনাতেন। হ্যাঁ, খুব ভালো গাই। আমি কি আপনার ক্যাপটা একটু ইউজ করতে প্লিজ? অবশ্যই। সো গানটার ছোট্ট করে শোনাতে পারি, কারণ এই গানটা কখনো আমি করবো এইভাবে চিন্তা করিনি। এফ থেকে, এফ শার্প। আচ্ছা, বাট আপনি ব্লেসড যে হ্যাঁ, আসলেই তাই। গান উনি করেছেন। হ্যাঁ, কিন্তু এখন গানটা আসলে মাঝে মাঝে করতে চাই, কারণ এটা স্মৃতি। এই গানটা ওই সময় আপনি যখন ক্যারিয়ার শুরু করলেন, আসলে এই সময় এরকম আমাদের লিজেন্ডদের নিয়ে কাজ করা, ইউনিভার্সিটি শেষ করেছি আসলে, তখন কেবল চাকরিতে ঢুকবো এরকম একটা সময়। তখন আসলে জীবনটা অনেক মিউজিক্যাল ছিল আসলে, এখনো আছে আই বিলিভ, বাট তখন সুরের একটা অন্যরকম মূর্ছনা কাজ করতে নিজের ভিতরে। এই গানটা নিয়মিত এফএম রেডিওগুলোয় বাজতো এবং দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। শুনিয়েছিলি গানটা। মেঘের দেশে বাড়ি তোমার, মেঘের দেশে ঘর, মেঘে মেঘে উড়ে বেড়াও, আমায় ভাবো পর। মেঘের দেশে বাড়ি তোমার, মেঘের দেশে ঘর, মেঘে মেঘে উড়ে বেড়াও, আমায় ভাবো পর। মেঘের মেয়ে বৃষ্টি হয়, নেমে এসো একবার। জীবন জুড়ে ভীষণ খরা, ভালোবাসা চাই তোমার। মেঘের মেয়ে বৃষ্টি হয়, নেমে এসো একবার। হৃদয় জুড়ে ভীষণ খরা, ভালোবাসা চাই তোমার। এই আকাশে খুঁজি তোমায়, ওই আকাশে উড়ে যাও। স্বপ্ন ডানায় মন বাড়ালে, সীমারেখায় এঁকে যাও। মেঘের মেয়ে বৃষ্টি হয়, নেমে এসো একবার। হৃদয় জুড়ে ভীষণ খরা, ভালোবাসা চাই তোমার। অসাধারণ, অসাধারণ, দারুণ, অনেক ধন্যবাদ। সাধারণত গান আসলে উনি করেছিলেন। আমি আসলেই আনকে যেন বলছিল, খুবই ভাগ্যবান যে তার জন্য গান করতে পেরেছে একটা। আসলে অবশ্যই এটা তো অনেক, গানটা আমি এখন রেগুলার করতে চাই আসলে, যে কোনো সময় সুযোগ পেলে গানটা করতে চাই। না, অবশ্যই তার জন্য একটা ট্রিবিউট হতে পারে, একটা স্মৃতি। অবশ্যই। আর এই গানগুলো আসলে হারাবে না, থেকে যাবে। এবং শাফিন ভাইয়ের যে গায়কী, আপনার এই যে দারুণ একটা সরল সুন্দর একটা সুর, তার সাথে শাফিন ভাইয়ের গায়কী যখন এমন একটা নান্দনিক গায়কী যুক্ত হয়, এটা অসাধারণ একটা পর্যায়ে পৌঁছে যায়। মানে এত সুরে একটা মানুষ। এবং যেটা হয় যে ওভার দ্য এইজ, মানে বয়সের সাথে সাথে ভয়েসের অনেক চেঞ্জেস আসে, একটু শেকি হয়ে যায় কারো কারো, কারো হয়তো একটু দমটা হারিয়ে যায়। বাট শাফিন ভাই সেই যখন প্রত্যয় অ্যালবামটা যখন শুনি বা প্রত্যাশা যখন শুনি,
এবং শেষ দিন পর্যন্ত আসলে তার ভয়েস, আমি একটা ভিডিও দেখছিলাম তার আমেরিকাতে একটা শো করছিল, সেম ভয়েস, সেম ভয়েস, সেম এটাই। টেক্সচার। আর বিশেষ করে রক মিউজিকে যারা কাজ করে অনেকেই আমরা অফ নোটটাকে খুব বেশি মানে অ্যাভয়েড করি না, কখনো কখনো অফ নোটও রক মিউজিকের একটা পার্ট, কিন্তু শাফিন ভাই শুরু থেকে শেষ পর্যন্ত কনস্ট্যান্ট একটা সুরে। এই তো এই জন্যই হয়তো বলা হয় গড গিফটেড আসলে মিউজিক্যাল আসলে প্রতিভা, এবং তিনি এমন একটা পরিবারে জন্মেছিলেন, সেই অবশ্যই সেখানে তো সম্ভ্রান্ত সঙ্গীত পরিবারের সন্তান ছিলেন উনি হামিন ভাই, দুজনের সুযোগ্য সন্তান। এবং যেটা হয় যে একটা ওনার নজরুল সঙ্গীত শুনেছি আমি সামনাসামনি থেকে, আমার কাছে মনে হচ্ছে ভয়েস অনেক কিছু আছে আসলে, যেটা আসলে একটা খুবই ইউনিক একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে। অবশ্যই, কারণ ফিরোজা বেগম এবং কমল দাশগুপ্ত এই দুই জুটির সন্তান যেহেতু, তারা নজরুলের গান তো তাদের অবশ্যই সবসময় ছিল, এবং বিটিভির কিছু গান আমরা দেখেছি শাফিন ভাইদের অসাধারণ। আনিকা, আপনিও তো শাফিন ভাইয়ের গান বিভিন্ন সময় স্টেজে করেন, যদি আমাদের একটা গান শোনান, আর তার আগে শাফিন ভাইয়ের সাথে ছোট্ট কোনো স্মৃতির অভিজ্ঞতা যদি জানেন স্টেজে পারফর্ম করার। স্টেজে তো আমি যেটা বলছিলাম যে ওনার সাথে আমার দেখা হয়েছেই মোস্টলি, তবে আমি যখন প্রথম আসছিলাম, মাত্র আমি শুরু করেছিলাম, তো তখন ওনার সাথে আমার একটা ছোট্ট ইন্টারভিউ সেশন হয়েছিল, যেটা উনি এনটিভিতে একটা ইভেন্ট শো করতেন, যেখানের মধ্যে উনি নতুন প্রজন্মের শিল্পীদেরকে পরিচয় করিয়ে দিতেন। সো ওই একটা এপিসোড আমার পাওয়ার সুযোগ হয়েছিল, তখনই আসলে ওনার সাথে আমার এভাবে একটা গল্প করার সুযোগ হয় সামনাসামনি বসে। তখন নতুন এসেছি, শাফিন ভাইয়ের সামনে বসে কথা বলছি, মানে ওই যেটা ভাইয়া বলে না, উনি এত ইজি করে নেয় যে তখন আপনার কাছে মনে হয় যে না, আমি যে ভয়টা পেয়ে আসছিলাম যে শাফিন ভাইয়ের সাথে কথা বলবো বা শাফিন ভাইয়ের পাশে এসে বসবো, মানে ওই জিনিসটা তখন আর মনেই হয় না, এবং খুব সুন্দর করে আমার ওই এপিসোডটা হলো। সো এটাই হয়তো বা মানে লেজেন্ডসদের মনে হয় এটাই বিউটিটা, যে ওনারা এত ইজি করে দেয় ওনাদের জুনিয়র্সদেরকে, যেন মানে এই জন্য আসলে ওনারা আমার অন্তরের ভিতরে সারা জীবনে থেকে যায়। তো এই তো উনি আমাদের মনে সবসময় থাকবে, আমাদের কণ্ঠে উনি সবসময় থাকবে। অবশ্যই একটা গান যদি শুনেই ফেলতে পারি। ঠিক আছে, চেষ্টা করব আমার একটা ফেভারিট গান করার জন্য। চলেন। গল্প কবিতার কাব্য লিখি তোমার চোখে চেয়ে থেকে, সুন্দর আমার পৃথিবী দেখি। তুমি না এলে এই পৃথিবী আমার হারাবে আপন ঠিকানা।
অনেক ধন্যবাদ। এবার একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত চতুরঙ্গের আজকের আয়োজনে। আমাদের সাথে আজ আছেন সঙ্গীত শিল্পী পলাশ নূর ও তাসনিম আনিকা। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আজকের এই আয়োজন যেহেতু আমাদের গুণী শিল্পী শাফিন আহমেদ এবং হাসান আবিদুর রেজা জুয়েল দুজনের স্মরণে, আমরা তাদের নিয়েই কথা বলছিলাম, আবারও তাদের নিয়েই কথা বলতে চাচ্ছিলাম। বিরতির আগে পলাশ ভাই আপনার গান শুনছিলাম, অসাধারণ একটি গান, এবং আপনার সাথে কথা হচ্ছিল। আনিকা, আপনি তো অনেক দিন ধরেই গেয়ে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন, এবং সেই সাথে শাফিন ভাইয়ের সাথে নানান দেখা হওয়া কাজের অভিজ্ঞতার কথাও আমাদের জানিয়েছেন। সেই সাথে শাফিন ভাইরা আসলে এখন পর্যন্ত আপনাদের সময়ের যারা শিল্পী তাদের মধ্যে কিভাবে অনুপ্রেরণা যোগান, আপনার ব্যক্তিগত জায়গা থেকে যদি জানান। প্রথমত হচ্ছে কি, আমি তো বললাম যে প্রত্যেকটা নতুন প্রজন্মের যারা শিল্পীরা আছে, আমার কাছে মনে হয় যে এমন কোনো কেউ নাই যারা মাইলসের গান শুনেনি বা কভার করে না স্টেজে, সবাই করে। এবং প্রথমত আমরা আসলে বাচ্চু স্যারকে হারালাম, এটা আমাদের জন্য একটা লস ছিল। তারপরে শাফিন ভাইকে আমরা হারিয়েছি। তা আমরা যারা ব্যান্ড মিউজিক পছন্দ করি, যারা রক মিউজিক পছন্দ করি, আমরা কিন্তু ওনাদেরকে অনুসরণ করেছি এবং ওনাদের প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে অনুপ্রাণিতও করেছে। কারণ ওনাদের লাইফস্টাইল, ওনারা যেভাবে করে মিউজিক করেছেন, আমার কাছে মনে হয় যে এখন ওনারা যে যা বাজিয়েছেন বা যা বাজিয়ে রেখে গেছেন, অনেকে এখন তাও কিন্তু ওইটা তুলতেও অনেক কষ্ট হয়ে যায়, এক্স্যাক্টলি সেভাবে করে বাজাতেও কিন্তু কঠিন হয়ে যায় অনেকের বেলায়। সো এই জিনিসগুলা আমি বলবো যে এক একটা ইনস্টিটিউশন ওনারা, আসলে ওনাদের কাছ থেকে কিন্তু এখনও আমরা সবাই শিখছি, এবং শুধু আমি না, প্রত্যেকটা মিউজিশিয়ানই আসলে ওনাদের কাছ থেকে শিখে। অবশ্যই। সেই সাথে আসলে মাইলস এমন একটা ব্যান্ড যার প্রতিটি মেম্বার, প্রতিটি মিউজিশিয়ান অসম্ভব দক্ষ, এবং তাদের সঙ্গীতের যে চিন্তা চেতনা, দর্শন এবং যে দক্ষতা, এটা অবশ্যই ইন্টারন্যাশনাল লেভেলের। একদম। এবং আমরা সব এই প্রতিটি সদস্যদের কথাই আমরা বলতে পারি। মাইলস ইটসেলফ ইন্টারন্যাশনাল ব্যান্ড, কারণ মাল্টিপল টাইম বিদেশি সংবাদ সংস্থারা তাদেরকে কভার করেছে। অবশ্যই। তো এটা আসলে আমাদের জন্য একটা অনেক বড় গর্বের বিষয়, অনেক বড় গর্বের বিষয়। আর যেহেতু আপনি নিজে একজন ব্যান্ড মিউজিশিয়ান এবং রক মিউজিশিয়ান, আপনার জায়গা থেকে আসলে যেহেতু আপনিও একটা প্রসিদ্ধ ব্যান্ডের ভোকাল এবং আপনিও কাজ করে যাচ্ছেন দক্ষতার সাথে, মাইলস এবং বিশেষ করে শাফিন আহমেদ এবং মাইলস, এই দুই কম্বিনেশন আপনি কিভাবে দেখেন একজন মিউজিশিয়ানের জায়গা থেকে? একটু পিছনের দিকে যেতে হবে। সেটা হচ্ছে যে আমার জন্মটা যখন 1983-তে, তো আমার বেড়ে ওঠাটা আসলে লেট 80s বা এই যে গোল্ডেন এরা অফ মিউজিক যেটা আমরা বলি। ইনফ্যাক্ট মিউজিক না, আসলে 90 দশকটা তো সব কিছু মিলিয়ে একটা গ্লোরিয়াস একটা স্বর্ণালী যুগ ছিল। অবশ্যই শিল্প, এভরিথিং ওয়াজ কামিং টুগেদার। লিটারেচার যেরকম ভালো হচ্ছিল, সিনেমার গান ভালো হচ্ছিল, এবং ব্যান্ড মিউজিক তো আছে। ইভেন পেইন্টিং যারা ওই সময় কাজ করছেন, মানে সবাই অসাধারণ। এবং যে নাটকগুলো আমরা দেখতাম সবকিছু মিলিয়ে, এবং টিভি সিরিজ যদি বলি, ওই সময় ম্যাকগাইভার দেখতাম, অনেক কিছু দেখতাম আসলে, যেটা এখন ওটিটিতে বা আমরা নেটফ্লিক্স, সারা পৃথিবীতেই আসলে একটা রেভলিউশন চলছে। ওই সময় আসলে আমি যদি রংপুরে ছিলাম, আপনি নিজেও রংপুরে, তো আমাদের ওই জায়গাতে আসলে ওই সময়টা 90s আসলে মাইলসের থেকে শাফিন আহমেদ এবং হামিন আহমেদ এই নাম দুটো বেশি পপুলার ছিল আমাদের কাছে, তারপরে মাইলস। স্বাভাবিক, যা হয়। কারণ এই দুজন ভাই এবং পুরো ব্যান্ডটা আসলে আমাদের কাছে এমন একটা ছিল যে মনে হতো না যেটা আমাদের নিজে, মনে হতো যে একেবারে একটা বাহিরের কোনো ব্যান্ড। যেটা হয় যে আপনি যেটা বলছিলেন যে রক মিউজিক, বা আমি যদি রক মিউজিক করি তাদেরকে কীভাবে ইন্সপায়ার্ড, আসলে 90sটাই আসলে আমাদের ইন্সপিরেশনের একটা জায়গা। কারণ আমরা আসলে ঠিক ওই গোল্ডেন যুগটা পেয়েছি এবং মিলেনিয়ামের পরেরটা পেয়েছি। আমরা আসলে ব্রিজ, আমাদের এই জেনারেশনটা আসলে ব্রিজ আমাদের পরেই দেখেছি আসলে। দু রকমেরই একটা ফ্লেভার মিক্স করে। যেটা হয়েছে যে এখন যেটা দেখছেন, এটা আসলে 90s বা মাইলসের, ওয়ারফেজের, এলআরবি, জেমস, ফিডব্যাক, ওটার সংমিশ্রণে যে নলেজটা আমরা পেয়েছি, সেটাই আমাদেরকে তৈরি করেছে এখনকার মিউজিশিয়ান হিসেবে। তো সেই জন্য মাইলস যেরকম একটা কমপ্লিট প্যাকেজ, যেরকম স্টাইল, সেরকম ইউনিক মিউজিক, সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় যে এটা আমাকে গড়েছে আসলে। মাইলস করেছে, ফিডব্যাক গড়েছে, 90s-এর যত ব্যান্ড ছিল। আমাকে জুয়েল ভাইয়ের কথা যদি বলি, জুয়েল ভাই কিন্তু সলোইস্ট ছিলেন, কিন্তু আমরা আসলে ব্যান্ড মিউজিককেই উনি এমনভাবে ওন করতেন। ওনার গান করেছেন বাচ্চু ভাই, ওনার গান করেছেন বাপ্পাদা, এবং উনি যখন গান গাইতেন এবং ব্যালাডগুলো রক সফট মেলো, দারুণ, অসাধারণ, একেবারে ইউনিক ছিল। ভয়েসে এত সুন্দর একটা ফ্লেভার ছিল, এত মিষ্টি, এত সুন্দর। উনি আসলে আমাদের ব্যান্ডেরই ছিলেন আসলে একজন। সত্যি কথা। না, অবশ্যই, তা তো বটেই। এবং এই দুইজনই, জুয়েল ভাই, শাফিন ভাই, দুজনই আমাদের একই দিনে চলে যাওয়া, এই যে কাকতালীয় বিষয়গুলো, একই দিনে জানা যায়, একই কবরস্থানে একই দিনে, অনেক বার্ডেন একটা আসলে আমাদের, অনেক বার্ডেন। সকালে একটি জানা যায়, আমরা উপস্থিত হওয়ার জন্য বাসা থেকে বের হলাম, আমরা পথেই খবর পেলাম আমাদের আরেকজন প্রিয় মানুষ চলে গেছে।
যেহেতু জুয়েল ভাইয়ের প্রসঙ্গই আসলো, জুয়েল ভাইয়ের সাথেও তো অনেক দেখা সাক্ষাৎ, অনেক স্মৃতি, কিছু যদি জানাতে কোনো। জুয়েল ভাই একজন আলোকিত মানুষ ছিলেন আসলে। উনি শুধু একজন সঙ্গীত শিল্পী নয়, উনি একজন সাংগঠনিক জায়গাতে সাংগঠনিক ব্যক্তিত্ব ছিলেন, উনি একজন উপস্থাপক ছিলেন অবশ্যই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা যে জুয়েল ভাই আমাকে ব্যাপকভাবে স্নেহ করতেন, আমাকে মাঝে মাঝে ফোন দিতেন। আমি যে শোটা করি, আমি একটা টেলিভিশন চ্যানেলে একটা এরকমই একটা শো করি, অবশ্যই সেখানে জুয়েল ভাই মাঝে মাঝেই কোনো শো ভালো লাগলে সে ফোন দিতেন আমাকে, খুব ভালো হয়েছে আজকের শো, আবার কোনো ফ্ল যদি থাকতো পলাশ তুমি এই প্রশ্নটা করতে পারতে, নেক্সট টাইম একটু প্রিপারেশন নেবে। সো এইটা তো আসলে একটা, এই হৃদ্যতা একটা বড় মানুষ, বড় মনের মানুষ ছাড়া সম্ভব না আসলে। এবং আমার সঙ্গীতের বলেন বা আমার এই উপস্থাপনার জায়গাটা বলেন, একটা অনেক বড় ইন্সপিরেশনের জায়গা ছিলেন জুয়েল ভাই অবশ্যই। এবং জুয়েল ভাইয়ের সাথে আমার সম্পর্কটা এত মধুর ছিল যে আমার কাছে অনেক কিছু জানার থাকলে আমি ওনাকে ফোন দিতাম। উনি একটা বিশ্বকোষের মতো ছিলেন আমার কাছে, একটা এনসাইক্লোপিডিয়ার মতন আসলে জুয়েল ভাই। উনি অনেক সব কিছুই জানতেন, সব বিষয়ে তার অগাধ জ্ঞান ছিল আসলে। এবং পড়াশোনা এবং দেখার যে তার ভান্ডার, এটাও কিন্তু সমৃদ্ধ ছিল। তথ্যচিত্র নির্মাণে বলেন, সবকিছুতে ওনার একটা অগাধ জ্ঞান ছিল। মানে একই সাথে নির্মাতা হিসাবে কাজ করা, এবং একই সাথে গান গাওয়া, এবং সেই সাথে ভিডিও এডিটিংয়েও কিন্তু তিনি দারুণ। আমি আরেকটা জিনিস আপনাকে মনে করিয়ে দিই, উনি কিন্তু বিজ্ঞাপন যেই ইন্ডাস্ট্রিটা আছেন এখানেও খুব ইলাস্ট্রিয়াস একজন মানুষ ছিলেন। আমি বিজ্ঞাপন এই ইন্ডাস্ট্রি থেকে 14 বছর 15 বছর কাজ করছি, সো ওখানেও তার কাছে অনেক কিছু শেখার ছিল, আসলে আমি শিখেছি আসলে। এবং সবচেয়ে জুয়েল ভাইয়ের মধ্যে একটা বিষয় ছিল ইন্সপিরেশন দেওয়া, এবং সেটা ভেতর থেকে চাইতে হতো না, তিনি নিজের থেকেই এগিয়ে এসে ইন্সপায়ার করার যে ব্যাপারটা অসাধারণ ছিল তার মধ্যে। এবং একই দিনে আসলে দুদিনের চলে যাওয়া, এখনো কিন্তু আমরা সঙ্গীত অঙ্গনের মানুষ যারা এই ধাক্কা সামলাতে, অপূরণীয় ক্ষতি আসলে, এটা আসলে কখনো হবে না আসলে, এটা অবশ্যই। এটাই আমরা একটি গান শুনতে যাচ্ছি, সেটা শাফিন ভাই অথবা জুয়েল ভাই যে কারো একটি গান যদি আপনি আনিকার কাছে আসছি, আপনি যদি একটা গান শোনাতেন আমাদের। জুয়েল ভাইয়ের আসলে আমি ক্ষমা চেয়ে নিয়েছি, জুয়েল ভাইয়ের কোনো গান আমার সেই করা নেই, পড়লে হয়তো বা গুস্তাকি হয়ে যাবে, ভুলও হতে পারে, তো ওই গানটা আনিকা করুক, আমরা বরঞ্চ একটু সঙ্গে তাহলে তাই হোক। আমি বলবো তো ছোট করে যে আমার আসলে অনেক দুর্ভাগ্য যে ওনার সাথে কখনো সামনাসামনি আমার দেখা করার সুযোগ হয়নি। সো আজকে আসলে ওনার চলে যাওয়ার পরে ওনার গানটা করছি, মানে এটা আমার কাছে খুব অসম্ভব খারাপ লাগছে যে উনি বেঁচে থাকতে আই উইশ আমার সাথে ওনার দেখা হতো। আসলে তারা আমাদের সাথেই থাকবেন, তাদের গান এবং তাদের যে স্মৃতি এসব নিয়ে তারা আমাদের সাথেই থাকবেন। একটা গান গেয়েই ফেলি তাদের স্মৃতিতে। আমার কাছে মনে হয় আমি তো একটা রিয়েলিটি শো থেকে এসেছি, সো এমন কোনো রিয়েলিটি শো নাই যেখানে অডিশন রাউন্ডে এই গানটা করা হয় না। সব জায়গায় আমি গানটা শুনতাম। প্লিজ। চোখের ভেতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচায় জীবনটাকে, তুমি আমার স্বপ্ন হাজার বুকের নিঃশ্বাস, তোমায় নিয়ে যাই কি ধরা বাজির কোনো তাস, চোখের ভেতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচায় জীবনটাকে, তুমি আমার স্বপ্ন হাজার বুকের নিঃশ্বাস, তোমায় নিয়ে যাই কি ধরা বাজির কোনো তাস। বাপ্পাদার সুর করা গানটা এবং জুলফিকার রাসেল গানটা লিখেছেন, কনক চাপা ম্যাডামও গানটার সাথে ছিলেন। আধারে ওরে ধুলি খালি চোখে যায় না দেখা তাকে, চাঁদের আলোয় জোছনা ভাঙে তোমায় নিয়ে স্বপ্ন দেখার ভাগে, আধার ঘরে যায় না পাওয়া স্বপ্নে বুনো
প্রথম ট্রাই করলাম, সো খুব সুন্দর হয়েছে। না অবশ্যই, অনেক ধন্যবাদ। আমরা যেভাবে পারছি অন্তত তাদের স্মরণ তো করার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ আনিকা আপনাকে। এবার আপনার কাছ থেকে একটা গান শুনতে চাচ্ছিলাম, সেটা যে কারণে বিশ্বাস করতে চাই, একটা আমার পছন্দের একটা গান আছে, মানে আমি মাইলসের তো সবগুলো গানই ফেভারিট, শাফিন ভাইয়ের কণ্ঠে যেগুলো যতগুলো আছে। জাদু একটা গান আছে, যেটা একটা ইংলিশ ভার্সনও আছে, জাদুটা একটু একটু ট্রাই করতে চাই। এটা খুব আমারও খুব ফেভারিট একটা গান। অবশ্যই খুব বেশি ভালো হবে না, একটু জাস্ট ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি আগে থেকে। শোনো প্রিয়া, কত যতনে রেখেছি যে তোমায় আমার এই মনে, কি জাদু তোমার প্রেমে, কি জাদু তোমার চোখে, নীরবে এসে দিয়েছ দোলা, মৃদু হাওয়ার মতো আমার স্বপ্নে, কি জাদু তোমার প্রেমে, কি জাদু তোমার চোখে, আমি তোমাকে চাই, কাছে যেন পাই চিরদিন। তোমায় করেছি আপন, তুমি আমার জীবন, তুমি যে আমার শেষ ঠিকানা, ভেঙে দিও না এমন করেছি যে, তুমি যে সকল আশার না। শোনো প্রিয়া, কত যতনে এঁকেছি যে তোমায় আমার এই মনে, কি জাদু তোমার প্রেমে, কি জাদু তোমার চোখে, নীরবে এসে দিয়েছ জোলা, মৃদু হাওয়ার মতো আমার এই মনে, কি জাদু তোমার প্রেমে, কি জাদু তোমার প্রেমে। অসাধারণ। সরি, আমি একটু ভুল করেছি। অনেক সুন্দর, তারপরেও আমরা তো স্মরণই করছি। এবং এই পর্যায়ে আরেকটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত চতুরঙ্গের আজকের আয়োজনে। আমাদের সাথে আজ আছেন সঙ্গীত শিল্পী পলাশ নূর ও তাসনিম আনিকা, দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে যেহেতু আমরা বিশেষ করে শাফিন ভাই এবং জুয়েল ভাইদের একটা স্মরণ আয়োজন করছি, এবং এই দুই গুণী শিল্পী আমাদের মাঝে আর নেই, তাদের নিয়েই আজকের আমরা আয়োজন সাজিয়েছি এবং নানান কথা এবং তাদের গান আমরা শুনেছি আপনাদের দুজনের কাছেই। দুজনকেই অসংখ্য ধন্যবাদ। সেই সাথে এই গুণী যে শিল্পীরা এবং আমাদের যারা এখনও ইন্সপায়ার করে যায়, ইন্সপিরেশন তাদের কাছ থেকেই আমরা পাই, তাদের এখান থেকে আমরা তো নিজেদের নতুন গানগুলো তৈরি করছি অনেকেই, এবং তাদের কাছ থেকে শিখেই, তাদের শুনেই অনুপ্রাণিত হয়ে। সেই ক্ষেত্রে আনিকা, আপনার নিজের মৌলিক কোনো গান যদি একটু আমাদের শোনাতেন। ও অবশ্যই, আমার একটা নিজের পছন্দের একটি গান করতে চাই, যেটা আমার ভালো লাগে। পরাণ বন্ধু গানটার নাম, সেটা করতে চাই। প্লিজ, চমৎকার একটা গান। আপনি শুনেছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। দিশাব মেজর মনে হয় না? তাহলে আমরা দুজন মিলে একটু বাজিয়ে দিই আপনার সাথে। প্লিজ, আমি অনেক অনেক সব মেজর ফিল করবো যে আমার পরাণ কান্দে তোরি লাগি, তুই বন্ধু তৃষ্ণারে ফাঁকি, আমার পরাণ কান্দে তোরি লাগি, তুই বন্ধু তৃষ্ণারে ফাঁকি, তোর
আমি লগিনী করেছি জীবনটারে করিস না রে পর আমি লগিনী করেছি জীবনটারে করিস না রে পর বন্ধু তোরে লাগে বন্ধ চাইয়া বইসা থাকে পার হইয়া যায় কত রাত্রি পার হয় কত যত দূরে থাকিস রে তুই মনের মাঝে আছিস রে তুই তোর লাগে তুই রাজায় রে আমার অন্তর না 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 অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ আনিকা। এগিয়ে যাক আপনার পথ চলা, নতুন নতুন গান করতে থাকুন। এবং যেহেতু এখন পরিস্থিতিটা একটু অন্যরকম, সামনে আরেকটু ঠিক হয়ে গেলে নিশ্চয়ই কনসার্টের ব্যস্ততা আরও বেড়ে উঠবে এবং সব কিছু মিলে এগিয়ে যাবেন। পলাশ ভাই, এইবার আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, কিছুক্ষণ বিরতির আগে আপনি শাফিন ভাইয়ের একটি দারুণ গান শুনিয়েছিলেন, জাদু। একটু ভুল করেছিলাম যদি কোনো সমস্যা নেই, এটা আসলে ট্রিবিউট। আমরা আমাদের জায়গা থেকে আমরা যতই চেষ্টা করি আসলে তাদের মতো করে তাদের গানগুলো গাওয়া আসলে সম্ভব না, গাওয়া সম্ভব না, এটা পুরোপুরি সম্ভব না। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টাটা চালিয়ে শুধু শ্রদ্ধাটা জায়গা থেকে করেছি এটাই। এবং শাফিন ভাইয়ের এই অ্যালবামটা এবং গানটা তো আসলে ইংরেজিতেও অনুবাদ করা হয়েছিল, ম্যাজিক একদম এই গানটা। এবং ওয়েস্টার্ন অনেক দেশেও আমরা দেখেছি যে অনেকেই গানটা শুনেছে, জেনেছে। আমাদের অনেক ইউরোপিয়ান বন্ধুরা তারাও আমাদের কিন্তু এই গানটার কথা বলতো অনেক সময়। আপনি নিজেও সম্ভবত কিছু ইংরেজি গান নিয়ে কাজ করছেন ইদানিং, এটা কি শাফিন ভাইদের কাছ থেকে? যেমনটা বললাম, তারা আমাদের পাথেও আসলে তাদেরকে মানে আমরা সবসময় ফলো করেছি। শাফিন ভাইদের মানে ইনফ্যাক্ট মাইলসের একটা ইংরেজি অ্যালবাম ছিল, যেটা আসলে একেবারে ওই সময় মানে টাইমলেস একটা অ্যালবাম, বিকজ সময়ের অনেক আগেই একটা ভালো একটা কাজ হয়েছে আর কি। এবং তাদের ইংরেজি গান কভার করার যেই একটা মেজাজ বা যে একটা অ্যারেঞ্জমেন্ট বা যেই পারফরমেন্স প্রেজেন্টেশন, এটা একেবারে ইউনিক আসলে। এখান থেকে শেখার অনেক কিছু আছে। তো আমি যেটা মনে করি তাদের ওই লেগাসিটাই আসলে আমাদের মাঝখানে চলে এসছে এবং আমরা সেখান থেকে ইংরেজি গান করার অনুপ্রেরণাটা পাই আসলে। এবং মাইক সিং অনেক বড় ভূমিকা আছে। সো হ্যাঁ, আমি যেহেতু ইংরেজি সাহিত্যে পড়েছি, একটু ইংরেজিতে লেখার একটু অভ্যাস ছিল। ওখান থেকে একটা গান করেছিলাম, কালার্স অফ লাইফ গানটার নাম। এটা কোভিডের সময় চাইল্ডহুড মেমোরিজ নিয়ে, যখন কাজ ছিল না আসলে, হোম অফিস ছিল বা সব কিছু, তখনই ছোটোবেলা স্মৃতিচারণ করতাম, আর এই গানটা হয়েছিল তখনই আসলে। অবশ্যই গানটা আমরা শুনতে চাচ্ছি, কিন্তু তার আগে আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসতে চাচ্ছি। আনিকা এবং পলাশ দুজনকেই আপনাদের অনেক ধন্যবাদ। এবং আমরা যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, পলাশ ভাইয়ের এই গানটি শুনতে শুনতেই আমরা বিদায় নেব। চতুরঙ্গে এই ছিল আজকের আয়োজন। সঙ্গে থাকুন 24 ঘন্টা ডিবিসি নিউজের, প্লিজ। ধন্যবাদ ডিবিসিকে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি আমার খুব পছন্দের একজন ভাই, বন্ধু এবং সহযোদ্ধা আমাদের সঙ্গীতের। আপনার উপস্থাপনা চমৎকার। থ্যাংক ইউ সো মাচ ফর। ধন্যবাদ, থ্যাংক ইউ। মানিকাকে ধন্যবাদ। না, আমিও অনেক গ্রেটফুল যে আজকে এত সুন্দর সময় কাটালাম আপনাদের সাথে। যদিও আমাদের মনটা খারাপ, তারপর তো বেঁচে থাকা, এগিয়ে যাওয়া, এই সবই তো প্রকৃতির নিয়ম, তো এগিয়ে যেতেই হবে। তো চাইল্ডহুড মেমোরির গান, যেহেতু আমরা সেই শৈশবেই ফেরত যাই গানটা। When I was young, I always had a dream. If I had the wings, I'd chase the sound of the breeze that'll blow through my window and call upon to play. Still I live in those memories and play with the shadows. To those are days where I wanna go again. Oh, time, will you take me back to the memories where I belong? Oh, time, will you make me young again? I wanna live again in the colors of life, in the joy of happiness that I left it all behind with you. Every time when I close my eyes, I can see myself running into the green. Life was so beautiful and full of colors. Oh, you hold my hand and take me there with you. That'll blow through my window
and call upon to play. Still I live in those memories and play with the shadows to those days where I wanna go again. Oh, time, would you take me back to the memories where I belong? Oh, time, would it make me young again? I wanna live again in the colors of life, in the time of happiness that I left it all behind with you.